আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি নাবিলা হাসান। নিজস্ব টাকায় পদ্মা সেতু করার একটি সিদ্ধান্ত বিশ্ব মোড়লদের কাছে বাংলাদেশ সম্পর্কে ধারণা বদলে দিয়েছে। এখন কথায় কথায় কেউ খবরদারি করতে আসে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে সুধী সমাবেশে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আর ঋণ নির্ভর দেশ নয়, পদ্মা সেতু নির্মাণ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি কয়েক গুণ বৃদ্ধি করেছে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে জানাচ্ছেন আতিকা রহমান। দুর্নীতির অভিযোগ তুলে 2012 সালের 29 জুন বিশ্বব্যাংক ঋণ চুক্তি বাতিল করলে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2015 সালের ডিসেম্বরে মূল পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয়। বিশ্বকে তাক লাগিয়ে 2022 সালের 25 জুন স্বপ্নজয়ের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর চালু হয় পদ্মা সেতুর ওপর দিয়ে রেল চলাচল। অবশেষে দীর্ঘদিন ধরে চলা পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ শেষ হলো। পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ দেশি বিদেশি সব চক্রান্তের জবাব। বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে আপসহীন বাংলাদেশের ভাবমূর্তি। ভিত্তিপ্রস্তর স্থাপনে সেতুটা নির্মাণ শেষ করলাম। প্রধানমন্ত্রী আরও বলেন, ডক্টর ইউনূস ও আমেরিকার মোড়লরা প্রভাবিত হয়ে দুর্নীতির অপবাদ দিয়েছিল, বিশ্বব্যাংক তা প্রমাণ করতে পারেনি। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই যে এই একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। দেশের সম্পদ নিয়ে আপোষ করে না আওয়ামী লীগ। সব ষড়যন্ত্র উপেক্ষা করে স্মার্ট বাংলাদেশ নির্মাণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতা ব্যক্ত হয়নি, সেই স্বাধীনতা সফল হয়েছে। এবং আমরা এখন আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে 2041 সালের বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আলোর দুটি ছড়ানো পদ্মা সেতুতে যানবাহন পারাপার 1,27,000 ছাড়িয়েছে। রেলপথেও রাত দিন চলছে ট্রেন। পদ্মা সেতু রেল লিঙ্কের ভাঙা যশোর অংশের কাজ শেষ হবে এ মাসে। এর ফলে রেলপথে যশোর থেকে রাজধানীর দূরত্ব কমবে প্রায় 195 কিলোমিটার। দেশি বিদেশি সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে পদ্মা সেতু নিজের টাকায় নির্মাণ করে বাংলাদেশ বিশ্বের বুকে সক্ষমতা ও আত্মমর্যাদার পরিচয় দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আগামীতেও উন্নয়ন বাধাগ্রস্ত করে এমন সব বাধাকে উপেক্ষা করে জনগণকে এগিয়ে যেতে হবে। বললেন, সবার সম্মিলিত প্রচেষ্টা এবং ঐক্যবদ্ধতাই প্রমাণ করবে আগামীতে স্মার্ট বাংলাদেশ নির্মাণ। আতিকা রহমান, আরটিভি, মাওয়া। ঋণ করে বাজেট ঘাটতি মেটালে তা অর্থনীতির জন্য শঙ্কা সৃষ্টি করতে পারে, এমন কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত 2024-25 অর্থ বছরের বাজেট নিয়ে ছায়া সংসদে তিনি বলেন, দেশের ব্যাংক থেকে 1,37,000 কোটি টাকা ঋণ নিলে দেশে বিশাল পরিমাণ টাকা নতুন বিনিয়োগ বঞ্চিত হবে, আর বিদেশ থেকে ঋণ নিলে আগের নেওয়া দায় আরও বেড়ে যাবে। ডক্টর ফরাসউদ্দিন বলেন, অর্থনৈতিক বাস্তবতায় চলতি অর্থ বছরের বাজেটে 6.5% মূল্যস্ফীতি নামিয়ে আনা সম্ভব নয়। বাজেট ঘাটতিতে ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু এইটাকে কমানোর জন্য রাজস্ব আদায়ে সর্বশক্তি নিয়োগ করেছে কিনা এইটা একটা জিজ্ঞাসা। এই যে 96,000 কোটি টাকা বৈদেশিক ঋণ থেকে আমি নেব বলে বাজেটে বলেছি, এইটা খুব মারাত্মক একটা ক্ষতিকারক অস্ত্র হতে পারে। বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের সঙ্গে যেসব চুক্তি বা সমঝোতা স্মারক সই হয়েছে তা ভবিষ্যতে চীনের সঙ্গে বিশৃঙ্খলা বাড়াবে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পাদিত বিভিন্ন সমঝোতা স্মারকের প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের সমাবেশে এ মন্তব্য করেন নেতারা।
তারা বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় রেলে সৈন্য, অস্ত্র, গোলাবারুদ নাকি খাদ্য সামগ্রী যাবে তা জনগণের কাছে স্পষ্ট নয়। তিস্তার পানির ন্যায্য হিস্যা না পাওয়া এবং সীমান্ত হত্যা বন্ধ না হওয়া সত্ত্বেও ভারতের কাছে নতজানু নীতির কারণে দেশটিকে করিডোর দিয়েছে সরকার। কোটা আন্দোলনকে যৌক্তিক দাবি করে সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সংহতিও জানান নেতারা। শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে তাদেরকে পানিতে মারবেন, সীমান্তে কাঁটাতারে আমাদের নাগরিকদের প্রতিদিন গুলি করে হত্যা করবেন, বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলবেন, বাণিজ্যে সমস্ত ধরনের অশুল্ক বাধা সৃষ্টি করে রাখবেন। আর আপনাদের যা চাহিদা বাংলাদেশ কেবল পূরণ করবে। চীন এখন যদি ভাবে এইখান দিয়ে কি যাবে, বিস্তারিত কিছু বলা হয়নি, কেবল যাত্রী যাবে নাকি মাল যাবে, মালগাড়ি যাবে, মালগাড়ির মধ্যে কি মাল থাকবে, তার মধ্যে শুধু পেঁয়াজ, রসুন, আদা, নাকি যুদ্ধাস্ত্র পর্যন্ত যাবে, নাকি তার মধ্যে সেনাবাহিনী যাবে, আমরা জানি না, জানতে চেয়েছি কিন্তু তারা আমাদেরকে বলেননি। এখন বাজারে আরও চাপে নিম্ন ও মধ্যবিত্ত। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চাল কেজিতে বেড়েছে ৩ থেকে ৫ টাকা। ৬৫ টাকার মিনিকেট বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে। ৫৫ টাকার BR-২৮ এখন ৫৮ টাকা। কেজিতে ১০ টাকা বেড়ে পেঁয়াজের দাম উঠেছে ১০০ টাকায়। তবে কিছুটা কমেছে ব্রয়লার মুরগি। গেল সপ্তাহের ১৯০ টাকার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকায়। তবে টানা বৃষ্টির অজুহাতে বাজারে চড়া সবজি ও কাঁচামরিচের দাম। সেলিম মালিকের রিপোর্ট। বড় মৌসুমের চালে এখনো ভরপুর বাজার, সরবরাহে নেই কোনো ঘাটতি। তারপরও সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে ৩ থেকে ৫ টাকা। তাই আমরা বিক্রি করতাম ৫২, এই সপ্তাহ বিক্রি করছি এখন ৫৬, ৫৮। মিনিকেট বিক্রি করছি আমরা ৬৫, এখন বিক্রি করতেছি ৭০ টাকা। নাজির শাল আগে বিক্রি করতাম ৭৫ ভালোটা, এখন বিক্রি করে ৮০ টাকা। ভারত থেকে পেঁয়াজ আমদানি অনেকটাই বন্ধ থাকলেও বাজারে সংকট নেই দেশি পেঁয়াজের, কিন্তু দাম বাড়ন্ত। গেল কয়েকদিনে কেজিতে বেড়েছে ১০ টাকা, আলুর দামও বেড়েছে ৫ টাকা। ৫৫ টাকা, ৫৬ টাকা ছিল এই সপ্তাহে, আলু ৬০ টাকা। পেঁয়াজ গেছে সপ্তাহে ছিল ৮০, ৯০, এই সপ্তাহে ৯৫ টাকার উপরে কিনা পরে ১০০ টাকা বিক্রি করি আমরা। টানা বর্ষণে দেশে কৃষকের ক্ষেতে ফলনে ক্ষতি হয়েছে, এমন কারণ দেখিয়ে বেড়েছে সবজির দাম। কেবল মরিচের দামই বেড়েছে ১০০ টাকা পর্যন্ত, বেগুনে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। মরিচ গত সপ্তাহে বিক্রি করছি ২০০ টাকা কেজি, এখন বর্তমানে আজকে আমি বিক্রি করতেছি ৩০০ টাকা কেজি, ২৮০ টাকা কেজি এরকম। বেগুন ১২০ টাকা কিনেই পড়ে, বর্তমানে ১৪০ টাকা ৩০ টাকা বিক্রি করতে হয়। বাজারে এত সব অস্বস্তির মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে ব্রয়লার ও সোনালিকা মুরগিতে। কেজিতে কমেছে ১০ থেকে ৩০ টাকা। কমেছে ডিমের দামও। ১৪০ টাকা ডজন লাল ডিম, সাদা ডিম ১৩৫ টাকা, হাঁসের ডিম ডজন ২০০ টাকা। ব্রয়লার ছিল ১৯০ টাকা কেজি, এই সপ্তাহ ব্রয়লার ১৮০ টাকা, আর সোনালি ৩৫০ টাকা ছিল, সোনালি এখন ৩০০ টাকা, ৩৩০ টাকা। তবে অনেকের নাগালের বাইরে মাছের দাম। আগে থেকেই চড়া দেশি মাছের দাম কেজিতে নতুন করে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। ইলিশ সে তো আরেক কাঠির সরেশ, তাই বেড়েছে ৩০০ টাকার মতো। চিংড়ি মাছ ছিল ৮০০ টাকা, এখন ৯০০ টাকা, আর যেটা ছিল ৯০০ টাকা সেটা ১০০০ টাকা। আর ট্যাংরা মাছ ৮০০ টাকা বেচছি, অনেক ১০০০ টাকা কেজি ট্যাংরা মাছ বিক্রি করতেছি। ইলিশ মাছ ১৭০০, ১৮০০ ছিল ১ কেজি ৩০০-৪০০ গ্রাম মাছ, এখন ২০০০-এর উপরে। সেলিম মালিক, RTV, ঢাকা। সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও সামগ্রিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও বিদ্যালয়। এতে চরম দুর্ভোগে লাখ লাখ মানুষ। এদিকে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মা সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তবে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সারা দেশে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে সৈয়দ মাহমুদের ডেস্ক রিপোর্ট। তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, কোথাও কোমর পানি আর কোথাও পানি বইছে টিনের চালার উপর দিয়ে। মানবেতর দিন কাটছে পানিবন্দী লাখ লাখ মানুষের। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী এই মুহূর্তে বন্যায় ভাসছে দেশের ৯টি জেলা। চলতি বছরে তৃতীয় দফা বন্যা হচ্ছে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সহ আশপাশের বিভিন্ন জেলায়। এছাড়া রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও জামালপুরের বন্যার সঙ্গে পাল্লা দিয়ে পানি বাড়ছে হবিগঞ্জ ও ফেনীতে। এই মুহূর্তে তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যাতায়াত করা।
বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না ঠিক মতো। গরিব এরা আছে, এরা ঘর বেড়াটেরা মানে মাটির ঘর আছে, কিছুতে বাইঙ্গা ফুটে এখন মানে এইখানের মাঝে এরা বসবাস করতে পাইতেও পারছে। গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়িতে বানের পানি বাড়ছে। শুক্রবার সকালে জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি 92 সেন্টিমিটার আর টাঙ্গাইলে বিপদসীমার 37 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলার ভূঁইয়াপুর উপজেলার হাজারো মানুষ। যমুনার ভাঙনের কবলে সিরাজগঞ্জের অন্তত 3টি উপজেলা। জীবন বিচ্ছিন্ন হয়ে গেছে, রাস্তাঘাট সব তলিয়ে গেছে, একবার ব্রিজ কালভার্ট সব ডুবে গেছে। বাড়ি ঘরে পানি, রান্নাবাড়ি করা পারতেছে না, আটা চলা খুব কষ্ট। এদিকে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তবে বাড়ছে ব্রহ্মপুত্র, তিস্তার, ধরলা, দুধকুমার সহ বিভিন্ন নদ নদীর পানি। এতে উত্তরাঞ্চলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। 4 দিন ধরে বাড়িতে পানি, কোনো রান্না বাড়ির ব্যবস্থা নাই, চুলা ঘাট নাই। বাড়ি কে বাড়িতে আছে বক পানি, কে একতাল হয়েছে, জিয়ারে পানি আমার ওই বাড়ির পাশে একতাল হয়েছে, সেই আর কোন বাড়িতে ফিরে এসেই হয়েছে। সুবিধা ছাড়া সুবিধা হয়েছে না, কোনো খালি বলি কোনটা পাইছি না, কোনটাই দিছে না। আর এই পানির মাঝে পূর্ণ করো আমরা পাইছি। বানের পানিতে ঘরবাড়ি, ফসলি জমি, ঘেরের মাছ সবই ভেসে যাচ্ছে। এতে ক্ষতি বাড়ার শঙ্কায় বন্যা কবলিতরা। সৈয়দ মাহমুদ, RTV। এদিকে বন্যার পানি নেমে যেতে না যেতে তীব্র হয়েছে কুড়িগ্রামের দুধকুমা নদের ভাঙন। ইতিমধ্যে এই ভাঙনে ভিটে মাটি হারিয়েছে বহু পরিবার। এছাড়া ভাঙনের হুমকিতে আছে বাজারসহ অসংখ্য পাকা সড়কও। এই অবস্থায় ভাঙন রোধে সংশ্লিষ্ট কারো কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। পাড় ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে গাছপালা, রাস্তাঘাট, ফসলি জমি, ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই এমন ভাঙন যেন মরার ওপর খাড়ার ঘা। কুড়িগ্রামের দুধকুমার নদের পশ্চিম তীরের ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের চর বলদিয়া গ্রামে দেখা দিয়েছে এই তীব্র ভাঙন। এতে গেল এক সপ্তাহে বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন অসংখ্য মানুষ। এছাড়া ধলডাঙ্গা ও পাইকডাঙ্গা সহ অন্তত 3টি এলাকায় একই পরিস্থিতি হলেও ভাঙন রোধে কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের। নদী অর্ধেক নিয়ে গেছে, বাড়িঘর আর অর্ধেক মাসে বাড়ি চাপাই থুইছি। খাত খোলা নাই, গরু বাছুর গুনা ভাইসে গেছে, টান দিবার সময় ভাই নেই। ফসল জমি, পাট, ধান যা আছিল সম্পূর্ণ নদী নিয়ে গেছে। নদী ভাঙছে, দিলা জায়গা মানুষের চাই নিছি, মানুষেরও তো আর নাই, নিয়ে বাড়ি করছি, হিওরা নদীর কাছারও যায়। আমরা খুব অশান্তি আছি। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু এটা আমাদের উপর পক্ষ থেকে যে একটা ব্যবস্থা নেবে সেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমাদের। এদিকে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধি। অপরদিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিশেষ করে অনুরোধ করি পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে, তিনি যেন খুব দ্রুত এখানে এমার্জেন্সি প্যাকেজ দিয়ে এটা রোধ করার একটা ব্যবস্থা গ্রহণ করে। পর্যবেক্ষণে রেখেছে, যদি তেমন সিরিয়াস আকার ধারণ করে আমরা হয়তো জরুরি ব্যবস্থা করব। প্রতি বছরই বন্যা এলেই দেখা দেয় এমন ভাঙন, তবে এবছর এর মাত্রা তীব্র হওয়ায় আতঙ্কে রয়েছেন নদীপাড়ের মানুষ। মৌসুমী রহমান, RTV। সড়কে মৃত্যুর মিছিল যেন থামছে না। কয়েক জেলায় আজ সড়ক দুর্ঘটনায় শিশু ও নারী সহ নিহত হয়েছে 12 জন। এর মধ্যে দিনাজপুরে 2টি ঘটনায় 8 জন মারা গেছেন। নোয়াখালীর সোনাইমুড়িতে সড়ক দুর্ঘটনায় ভাই বোন এবং ফরিদপুরের ভাঙ্গায় বাস পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্টে। সড়ক যেন এক মৃত্যুকূপ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, এতে প্রাণও যাচ্ছে হরহামেশায়। ভোরে দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ি এলাকার চক্রামপুর আরিয়ান পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে দিনাজপুর থেকে ঢাকাগামী আমবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাক চালক হাসু ও বাসের হেলপার রাজেশের মৃত্যু হয়। আহত 30 জনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে নেয়ার পর মারা যান আরও 4 জন। দিনাজপুর থেকে ঢাকামুখী একটি ট্রাক, মালবোঝাই ট্রাক সংঘর্ষ হয়। হেলপার সুপারভাইজার মৃত্যুবরণ করে এবং এম আব্দুর মেডিকেল হাসপাতালে আরও 2 জন মৃত্যুবরণ করে। ভোর 5:30 নাবিল পরিবহন ভর্তি ট্রাকের সাথে সংঘর্ষে 5 জন মৃত ঘোষণা হয়েছে। একটা নাবিল পরিবহন আর একটা ট্রাক
মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই আপনার নাবিল পরিবহন হেল্পার উনি মারা যায়। আম্বাজার ট্রাক পাঁচবাড়িতে আগে একটা ভ্যান লাগে মারে, ভয়ে খুব দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় ওই অপোজিট থেকে আমাদের নাবিল পরিবহন আসছে, মানে কোনো কিছু দেখে নাই, সামনাসামনি সংঘর্ষ। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। ঢাকা থেকে আসা নাবিল পরিবহন, দিনাজপুর থেকে নাবিল পরিবহন আর আম বোঝাই একটা ট্রাকে মুখোমুখি সংঘর্ষ। প্রায় আহত অবস্থায় 28 থেকে 30 জনকে আব্দুল রহিমে নেওয়া হয়েছে। একই জেলার ফুলবাড়ী উপজেলার আঞ্চলিক সড়কে গরু বোঝাই নসিমনের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 4 জন। এদিকে নোয়াখালীর সোনাইমুড়িতে কাভার্ড ভ্যান চাপায় অটোরিকশার আরোহী ভাই ও বোনের মৃত্যু হয়েছে। বেগমগঞ্জ সোনাইমুড়ি আঞ্চলিক মহাসড়কের মদিনা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এছাড়াও ফরিদপুরের নগরকান্দা উপজেলার জদুরিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছে, আহত হন বাসের 8 জন যাত্রী। ইমরুল কায়েস, RTV। এবার যুক্তরাজ্যের নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া লেবার পার্টি নেতা কেয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। পদত্যাগপত্র জমা দিয়েছেন কনজারভেটিভ পার্টি নেতা ঋষি সুনাক। ফলে অবসান ঘটল কনজারভেটিভ পার্টি টানা 14 বছরের শাসন। পরাজয় মেনে নিয়ে কেয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন কনজারভেটিভ পার্টি নেতা ঋষি সুনাক। বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সহ জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত 4 জন। ফারুক হোসেনের রিপোর্ট। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়ে কনজারভেটিভ পার্টির টানা 14 বছরের শাসনের অবসান ঘটালো লেবার পার্টি। দীর্ঘদিন পর ক্ষমতায় আসার সুযোগ পাওয়ায় লেবার পার্টির নেতা ও সমর্থকদের মধ্যে দেশ জুড়ে বইছে আনন্দের জোয়ার। লেবার পার্টির নেতা সমর্থকদের উদ্দেশ্যে কেয়ার স্টারমার বলেছেন, পরিবর্তন শুরু হয়েছে। আমরা এটা করেছি, আপনারা এর জন্য প্রচার করেছেন, লড়াই করেছেন, এর পক্ষে ভোট দিয়েছেন এবং এখন এটি এসেছে। এখন শুধু সরকার গঠনের অপেক্ষা। নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলকে সরকার গঠন ও দলের নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানাবেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। 17 জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে নিজের আসনে জয় পেলেও দলের ভরাডুবির জন্য দায় স্বীকার করেছেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। দলটি এবার দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে। ক্ষমতার মসনদ হাতছাড়া হলেও প্রধান বিরোধী দলের ভূমিকায় দেখা যাবে দলটিকে। বাংলাদেশি বংশোদ্ভূত 4 জন প্রার্থীও জয়ী হয়েছেন। তারা হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী, রূপা হক এবং আফসানা বেগম। তারা সবাই লেবার পার্টির প্রার্থী ছিলেন। ফারুক হোসেন, RTV। সেন্ট মার্টিনে ভেসে আসা রোহিঙ্গা বোঝাই ট্রলারটি যান্ত্রিক ত্রুটি কাটিয়ে মিয়ানমার ফিরে গেছে। বিকাল 5টায় ইঞ্জিন সচল হওয়ার পর ট্রলারটি সেন্ট মার্টিন থেকে মিয়ানমারের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে নিশ্চিত করেছেন বিজেপির সেন্ট মার্টিনের দায়িত্বপ্রাপ্ত সুবেদার সানোয়ার হোসেন। এর আগে সকালে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড, পুলিশের, বিজেপির 2 সশস্ত্র সদস্য ও 31 জন রোহিঙ্গা সহ একটি ট্রলার সেন্ট মার্টিনের দ্বীপে ভেড়ে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, টানা কয়েকদিন ধরে মংডুর সংঘর্ষে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। সাতক্ষীরার শ্যামনগরে নৌকায় স্ত্রীকে বেঁধে রেখে স্বামী কৃষক লীগ নেতা আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাতে উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘের নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা স্বজন ও পুলিশের। নিহত আবুল কাশেম গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। নিহত স্ত্রী জানান, গেল রাতে তারা স্বামী স্ত্রী মৎস্য ঘেরে গেলে অজ্ঞাত দুর্বৃত্তরা মাছ ধরার কাজে ব্যবহৃত ডিঙি নৌকার মধ্যে তার হাত, পা ও চোখ বেঁধে ফেলে। এ সময় তার স্বামীকে নৌকা থেকে নামিয়ে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয় লোকমান গাজীর নির্দেশে তাকে কুপিয়ে হত্যা করে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে সকালে ঝালকাঠির রাজাপুরে একটি বাগান থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার নাগরভিটার সীমান্তে বিএসএফের গুলিতে মোহাম্মদ রাজু মিয়া নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গেল রাতে উপজেলার নাগরভিটার সীমান্তে এ ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গি থানার ওসি ফিরোজ কবির জানান, নাগরভিটার সীমান্তের ৩৭৬ নম্বর পিলার এলাকায় বিএসএফের ছোড়া গুলিতে ঘটনাস্থলে রাজুর মৃত্যু হয়। এই ঘটনায় দুদেশের সীমান্ত বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানান ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ। নিহত রাজু উপজেলার গড়িয়ালি গ্রামের হবিবুর আলীর ছেলে। ৭০ লাখ মানুষের জন্য মাত্র ৫০ শয্যার সরকারি হাসপাতাল, এমন চিত্র ঢাকার পার্শ্ববর্তী সাভার উপজেলায়। পর্যাপ্ত শয্যা ও সক্ষমতা না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত শিল্পপ্রধান এলাকাটির দরিদ্র মানুষজন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, যে কোনো মূল্যে শয্যা বাড়াতে হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। জিয়াউর রহমানকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। হাসপাতালের বহির্বিভাগে এভাবেই প্রতিদিন সেবা নিতে আসে কয়েক হাজার মানুষ। উপচে পড়া ভিড় সামাল দিতে হয় চিকিৎসকদের। শুধু বহির্বিভাগে নয়, শারীরিক নানান ব্যাধির চিকিৎসা নিতে সক্ষমতার চেয়েও বেশি রোগীর ঠাঁই দিতে হচ্ছে আবাসিক ব্যবস্থাপনায়। ৭০ লাখ মানুষের চিকিৎসা সেবা চলে ৫০ শয্যা বিশিষ্ট একটি মাত্র হাসপাতালে। ৫০ শয্যার হাসপাতাল কিন্তু অনেক সময় ৭০, ৮০, ৯০, ১০০ জন পর্যন্ত ভর্তি থাকে। এই হাসপাতালটাকে আসলে এটা মিনিমাম ১০০ শয্যা করা খুব জরুরি। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, দ্রুত সময়ের মধ্যেই সাভারবাসীর চিকিৎসা নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। এখানে কিন্তু ম্যাক্সিমাম নিম্নয়ের মানুষ বসবাস করে, যাদের এই প্রাইভেট ক্লিনিকে তাদের সেবা নেওয়াটা নিতে হয়, কিন্তু তাদের অনেক কষ্ট হয়। স্বাস্থ্যের মধ্যে তার কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ করতেছে যে এই স্বাস্থ্য সেবাকে মনে করেন যে এটা মানুষের দূরঘরে পৌঁছে দিতে হইলে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ছাড়া এর কোনো বিকল্প নাই। সাভার উপজেলার সমস্ত মানুষের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে অবিলম্বে ১০০ শয্যায় উন্নীত করা হোক। বিষয়টি নিয়ে ইতিবাচক পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। বেশ কয়েকটা হেলথ কমপ্লেক্সে উন্নত করার জন্য আমরা চিহ্নিত করছি, যেগুলো প্রায়োরিটি হিসাবে আমরা একটা একটা করে করব। আমাদের এটা মাথায় আছে, আমরা বসে আমরা কোনকে ইমিডিয়েটলি করা উচিত, মাঝখানে করা উচিত, পরে এইভাবে আমরা ভাগ করে আমরা সবগুলোই করব। শিল্প অধ্যুষিত সাভারে ভোটার সংখ্যা ১১ লাখেরও বেশি। পোশাক শ্রমিক সহ ৭০ লাখ মানুষ বসবাস করে এই উপজেলায়। সুফিয়ান ফারাবি, RTV। নতুন প্রজন্মকে হারিয়ে যেতে বসা দেশীয় ফলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ভেসপা কমিউনিটির ব্যতিক্রমী এক ফলাহার উৎসব। সকালে রাজধানীর স্কটন গার্ডেনের অ্যাবাকাস সেন্টারে দেশি বিদেশি প্রায় ৫০ প্রজাতির ফল দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে বিবিসি। ভেসপা কমিউনিটির সদস্যরা পরিবার নিয়ে হাজির হয়ে ফল উৎসব উপভোগ করেন। এমন আয়োজনের মধ্য দিয়ে সবার মধ্যে পারিবারিক বন্ধন মজবুত হবে বলে মনে করেন বিবিসি কমিউনিটি। অনেক ফল অনেকেই চেনে না এখনো দেশীয় ফলগুলা, যেমন ডেউয়া নামে একটা ফল আছে, মাখনা নামে একটা ফল আছে, কাউ ফল আছে। এইটা নতুন প্রজন্মের এরা আসলে চেনে না। তো এই যে পরিচয়টা হচ্ছে আমাদেরও ভালো লাগছে। আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি এই জিনিসটা দেখানোর জন্য। এসে বাচ্চারা ফলগুলো চিনছে, দেখছে। আম, কাঁঠাল, পেয়ারা এগুলো খেয়েছি, আমার এখানে এসে অনেক ভালো লাগছে। ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের 4 লেন সড়কের কাজ। এতে বন্দর এলাকায় বেড়েছে ভোগান্তি। ৩৩ কোটি টাকা ব্যয়ে বন্দরের 2.25 কিলোমিটার রাস্তার কাজ 2022 সালে শুরু হলেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিকে দ্রুত ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে সড়কের কাজ শুরুর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসারে 1986 সালে দিনাজপুরের হিলিতে প্রতিষ্ঠা করা হয় দেশের দ্বিতীয় স্থলবন্দর। 2007 সালে এটি পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে কার্যক্রম শুরু হয়। প্রথম দিকে বন্দরের রাস্তাঘাট খারাপ থাকায় মুখ থুবড়ে পড়ে আমদানি রপ্তানি। তবে বর্তমান সরকারের আমলে হিলি স্থলবন্দরে শুরু হয়েছে 2.25 কিলোমিটার 4 লেন সড়কের কাজ।
কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে এ কাজ। তা ধুলা বালুতে আমরা যে হায়াত ছিল 40 বছর, ইনশাল্লাহ 10 বছর কমে গেছে। সেদিক হলেই গাড়ি নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। আমাদের মা বোনেরা যারা হসপিটালে যায়, যারা অসুস্থ রোগী, তাদের তো আরো অবস্থা খারাপ। রাস্তার বেহাল দশায় ব্যবসা বাণিজ্যের সমস্যা হওয়ার পাশাপাশি দুর্ভোগ পোহাতে হচ্ছে বন্দর ব্যবহারকারী সহ রোগী ও শিক্ষার্থীদের। প্রতিদিনই প্রায় এই রাস্তা দিয়ে স্কুলে যাই, যেতে আমাদের অনেক সমস্যা হয় রাস্তার কারণে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়, ট্রাক চলাচলে বিঘ্ন ঘটে, বিভিন্ন সময় পাল্টি খায়। এ আসলে দুর্বিষহ জীবনযাপন আমাদের এলাকার মানুষজন এইখানে। যদিও দ্রুত রাস্তার কাজ শুরু করার আশ্বাস কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধির। ম্যাজিস্ট্রেট নিয়োগ করে আমাদের এই জিনিসগুলো কিন্তু এসে বিশেষ করে মুক্ত করতে হবে। যাদের বসত ভিটা আছে, বাড়ি আছে, অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদনের পরে ভূমি অধিগ্রহণের পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়ে গেলেই অবশিষ্ট সড়কের কাজ সম্পন্ন করা হবে। প্রতি বছর বন্দরটি থেকে 500 থেকে 600 কোটি টাকা রাজস্ব পায় সরকার। তবে রাস্তার ফোরলেন কাজ শেষ হলে রাজস্ব আদায় 1000 কোটি টাকা দাঁড়াবে বলে মনে করছে বন্দর সংশ্লিষ্টরা। নাদিরা সুলতানা, RTV। চুয়াডাঙ্গার দর্শনার ঐতিহ্যবাহী কেরু অ্যান্ড কোম্পানি থেকে মদ তৈরির কাঁচামাল চুরির অভিযোগ উঠেছে। কোম্পানির ডিস্টিলারি বিভাগের ব্র্যান্ডেড ওয়্যারহাউসের নতুন ইনচার্জ জাহাঙ্গীর হোসেন এক লিখিত অভিযোগে কর্তৃপক্ষকে এমন তথ্য জানান। অভিযোগ উঠেছে ব্র্যান্ডেড ওয়্যারহাউসের সাবেক ইনচার্জ AKM মাজিদুর রহমান ওরফে তুফান এই চুরির সঙ্গে জড়িত। চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রায়হানের সোহাগের প্রতিবেদন, জানাচ্ছেন সায়েদ মাহমুদ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী ভারী শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি লাইসেন্সধারী অ্যালকোহল উৎপাদনকারী এ প্রতিষ্ঠান থেকে বছরে প্রায় 150 কোটি টাকা রাজস্ব আয় করে সরকার। তবে গত কয়েক বছরের হিসাব অনুযায়ী কাঁচামাল চুরিসহ নানা অনিয়মের নেতিবাচক প্রভাব পড়ছে রাজস্ব আয়ে। সম্প্রতি কোম্পানির ডিস্টিলারি বিভাগ থেকে প্রায় 30 লাখ টাকার 13,190.75 লিটার স্পিরিট চুরির ঘটনা ঘটেছে। ওই বিভাগের ব্র্যান্ডেড ওয়্যার হাউসে কর্মরত সহকারী ইনচার্জ জাহাঙ্গীর হোসেন পদোন্নতি পেয়ে ইনচার্জ হবার পর বিষয়টি সামনে আসে। মজুতের হিসাবে গড়মিল পেয়ে তিনি ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন। তার কাঁচামাল চুরি হয়, এক্ষেত্রে বাংলাদেশের সরকারের প্রচুর পরিমাণের আর্থিক ক্ষতি হয়। এর জন্যে আমরা যারা এর সাথে জড়িত তাদের উপযুক্ত শাস্তি চাই। এই দুর্নীতির কারণে কেরু কোম্পানির বিভিন্ন মালামাল চুরির কারণে এই কেরু কোম্পানির ধ্বংসের মুখে পতিত হচ্ছে। তবে ডিস্টিলারি বিভাগের ব্র্যান্ডেড ওয়্যার হাউসের সাবেক ইনচার্জ AKM মাজিদুর রহমান ওরফে তুফান অভিযোগ অস্বীকার করে জানান তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। এটা এক রকমের ষড়যন্ত্র বলে আমি মনে করছি। রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে এই ষড়যন্ত্রের, হয়তো আমি বলি। এদিকে চুরির ঘটনা জানাজানি হলে কেরুর গোডাউন সিলগালা করে দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ঘটনা তদন্তে গত 25 জুন 4 সদস্যের একটি কমিটি গঠন করে কোম্পানি কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদনে চুরির রহস্য উদ্ঘাটন হবে বলে জানায় তারা। সায়েদ মাহমুদ, RTV। ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে 38,000। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও 87,000-এর বেশি ফিলিস্তিনি। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। এবার ক্রিকেট। টেস্ট সিরিজ খেলতে আসছে আগস্টে পাকিস্তান যাবে বাংলাদেশ দল। সেখানে বাবর রিজওয়ানদের বিপক্ষে 2টি টেস্ট ম্যাচ খেলবে শান্ত লিটনরা। 17 আগস্ট পাকিস্তানে পা রাখবে টাইগাররা। প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে 21 আগস্ট। দ্বিতীয় টেস্ট 30 আগস্ট শুরু হবে করাচিতে। বর্ষাকাল ও গরম বেশি থাকায় সাধারণত আগস্টে নিজেদের মাটিতে সিরিজ খেলে না পাকিস্তান। ইতিহাসে একমাত্র 2003 সালের আগস্টে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ এবং নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। স্ট্রোক করেছেন জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান ও লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্বকাপ থেকে ফিরে নিজ বাড়ি চট্টগ্রামে অবস্থান করছিলেন 39 বছর বয়সী নাফিস।
সেখানেই মাইনর স্ট্রোক করলে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয় বলে জানান বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল 2022 সাল থেকে জাতীয় দলে টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন। পরে তাকে দলের লজিস্টিক ম্যানেজার করা হয়। সন্ধ্যার সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।